করছি টপ নিউজ এট 10। সোনা ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, আর এবার তার চাকরি নিয়ে চাঞ্চল্যকর তথ্য। আরটিআই করে পাওয়া তথ্য অনুযায়ী 2017 সালের WBCS এক্সিকিউটিভ পরীক্ষার প্রিলিমিনারির সফলদের তালিকায় প্রশান্ত বর্মনের নামই ছিল না। পরে তালিকা সংশোধন করে তার নাম যুক্ত করা হয়। মূল পরীক্ষায় তিনি প্রথমও হন। রাজবংশী তাস খেলে রাজগঞ্জের বিডিওর দাবি এসব ষড়যন্ত্র, আর এ নিয়ে আগে থেকে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এবার দ্রুত শুনানির দাবি করলেন আইনজীবী। প্রশান্ত বর্মন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। তার বিরুদ্ধে সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ করেছে নিহতের পরিবার। এখানেই শেষ নয়, তার চাকরি নিয়েও গুরুতর অভিযোগ। এই দেখুন, এটা WBCS এক্সিকিউটিভ পরীক্ষার 2017 সালের মেরিট লিস্ট। প্রথম নাম প্রশান্ত বর্মন, অর্থাৎ তিনি WBCS পরীক্ষায় ফার্স্ট। এই নিয়ে আরটিআই করা হয়, তৈরি হয় বিতর্ক। আরটিআই করে পাওয়া জবাব এখন প্রকাশ্যে এসেছে। 2017 সালের WBCS এক্সিকিউটিভ পরীক্ষায় সফলদের তালিকা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়। 2017 সালের 13 এপ্রিল ওয়েবসাইটে লিস্ট প্রকাশ করা হয়। প্রশান্ত বর্মনের রোল নাম্বার 1700353 সফলদের তালিকায় ছিল না। রোল নাম্বার 1700333 এর পরে যে রোল নাম্বারটি ছিল সেটি 1700375। 2017 সালের 21 এপ্রিল সফলদের তালিকার একটি সংশোধনী প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন। সংশোধনীতে প্রশান্ত বর্মনের রোল নাম্বার 1700353 যুক্ত হয়। কিভাবে রোল নাম্বারটি সফলদের তালিকায় ঢুকলো তার কোনো নথি কমিশন খুঁজে পায়নি। আমি বিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মন আগেও বলেছি, এটা ষড়যন্ত্রের শিকার। প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা। একটাই কারণ, আমি যে সমাজ থেকে উঠে আসছি সেই সমাজের পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যে 1 র্যাঙ্ক করেছিলাম। তখন থেকে আমার পিছনে লেগেছিল, আমার মৃত্যু পর্যন্ত তারা লাগতেই থাকবে, এবং আমার মৃত্যু যদি কখনো হয় সেটাও হয়তো একদিন বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে। পাবলিক সার্ভিস কমিশন উত্তর দিয়ে বলছেন যে তিনি প্রিলিতে কোয়ালিফাই করেননি। কোর্টের কাছে খাতা তুলে দিয়েছি, যেখানে আমরা দেখিয়েছি কিভাবে একটা খাতাকে ম্যানিপুলেট করা হয়েছে, এবং লেখা দেখলে স্পষ্ট বোঝা যায় হাতের লেখাগুলো বিভিন্ন লোকের। আমরা চেয়েছি যাতে তার চাকরি খারিজ হয়, এবং একই সঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্বে যারা আছেন, যাদের নির্দিষ্ট প্রয়াসে এই ধরনের বেনিয়ম করে নিয়োগ হওয়া এবং যার ফলশ্রুতিতে এই ধরনের দাবাং বিডিওর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, তা বন্ধ করা যায়। নিউজ 18 বাংলা। রাজগঞ্জের বিডিও রাজবংশী দাস বিপদে পড়ে রাজবংশী কার্ড খেলার অভিযোগ, বারবার সম্প্রদায় টেনে ঢাল করার অভিযোগ। বিরক্ত জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়। সাংসদ নিজেও রাজবংশী চিকিৎসক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু। এই সাংসদ জয়ন্ত কুমার রায় তিনি ঠিক কি বলেছেন? দেখো, সাংসদ জয়ন্ত কুমার রায় যেটা বলেছেন যে রাজবংশী সম্প্রদায় থেকে বহু মানুষ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন, সে চিকিৎসা ক্ষেত্রেই হোক, প্রশাসনিক ক্ষেত্রেই হোক বা অন্যান্য ক্ষেত্রেই হোক। এই সম্প্রদায়ের মানুষ হিসাবে প্রশান্ত বর্মনও যেরকম রয়েছেন, অন্যান্যরাও তেমনি ভাবে রয়েছেন, নিজের জায়গায় প্রতিষ্ঠিত। কিন্তু যখন কেউ বিপদে পড়েন বা যাকে নিয়ে কোনো প্রশ্ন ওঠে, তখন সে যদি তার সম্প্রদায়কে টেনে নিয়ে আসে, সেটা ঠিক নয়। অর্থাৎ এই ঘটনা বারবার করে প্রশান্ত বর্মন যেভাবে টেনে নিয়ে আসছেন, তিনি যখন চক্রান্ত বলছেন, ষড়যন্ত্র বলছেন, আবার বলছেন আমি রাজবংশী সম্প্রদায়ের একজন প্রতিনিধি, আমি WBCS ক্যাডার হিসাবে 1 নম্বরে আমার নাম ছিল।
সেই ক্যাডার হিসাবে 1 নম্বর নাম থাকাকালীনও তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল। তিনি কিভাবে 1 নম্বরে তার নাম হলো মেধা তালিকা, সেই নিয়ে যেরকম প্রশ্ন ছিল, একইভাবে তার সেই সময় বিতর্কেও কিন্তু তিনি নিজেকে রাজবংশী সম্প্রদায়কে টেনে নিয়ে এসেছিলেন। এরপর থেকে যখনই বিভিন্ন সময় তিনি প্রশ্নের মুখে পড়েছেন, তখনই তিনি বলেছেন আমি রাজবংশী সম্প্রদায় থেকে উঠে আসা। এই রাজবংশী সম্প্রদায় থেকে বহু মানুষ উঠে এসেছিলেন, সেই সব কথাটাই কিন্তু স্মরণ করে দেওয়ার চেষ্টা করেছেন সাংসদ জয়ন্ত রায়। তিনি বলেছেন যে বারবার করে এই রাজবংশী সম্প্রদায়কে টেনে আনা ঠিক নয়। যদি কেউ কোনোভাবে অভিযুক্ত থাকে, তাকে প্রথমে প্রমাণ করতে হবে যে তিনি নিরপরাধ, অর্থাৎ তার একদম আমাদের সঙ্গে তুমি থাকো। জয়ন্ত কুমার রায় তিনি কি বলছেন শুনবো একবার। যে উনি নিজেকে নির্দোষ প্রমাণিত করুন, না হলে যেন যদি দোষী প্রমাণিত হয় তখন যেন রাজবংশী পরিচয়টা না দেয়, কারণ চোরের কোনো জাত হয় না। চোরের তাহলে কি রাজবংশী যে কথাটা বলছে বারংবার করে, এটা কি রাজবংশীদের জন্য একটা মানে হিতে বিপরীত হচ্ছে? যদি খারাপ মানুষ হয় সেটা সে রাজবংশীরও কলঙ্ক। রাজগঞ্জের বিডিওর রাজবংশী কার্ড বিরক্ত পঞ্চানন বর্মা সমিতির সভাপতি বিজয় চন্দ্র বর্মন। আমাদের সঙ্গে শান্তনু রয়েছেন। শান্তনু, বিজয় চন্দ্র বর্মন তার বক্তব্য কি? দেখো, একই রকম বক্তব্য কিন্তু বিজয় চন্দ্র বর্মনেরও। তিনি কিন্তু যদি বলা যায় তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, সেই অধ্যাপক থাকাকালীনও কিন্তু প্রশান্ত বর্মন তারই ছাত্র ছিল বলে আমরা জানতে পেরেছি। শুধু সেই ছাত্র আজকে যখন একটা প্রশাসনিক পদে এসে তিনি যখন গর্ব এক সময় অনুভব করতেন, কিন্তু আজকে এসে তার বিরুদ্ধে অর্থাৎ প্রশান্ত বর্মনের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠছে, তাতে তিনি কিন্তু অনেকটাই মানে বলা যেতে পারে যে বিষয়টা কি রয়েছে তার তদন্ত সাপেক্ষ বিষয় এবং তদন্ত হওয়া উচিত, সেটাও বলছেন বিজয় চন্দ্র বর্মন। একই সঙ্গে তিনি বলার চেষ্টা করেছেন যে শুধু রাজবংশী বললেই হবে না, কাজকর্মেও তার প্রমাণ করতে হবে। অর্থাৎ বারবার যে বক্তব্য শুনবো। প্রশান্ত বর্মন রাজগঞ্জের বিডিও, তার নানা রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে বলে আমরা দেখেছি আর কি। রাজবংশী সম্প্রদায়ের মানুষ হিসেবে আমি বলবো আর কি, শুধু রাজবংশী বললে তো হবে না, নিজেকেও সাবধানে কাজ করতে হবে, সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। যেহেতু প্রশাসনের একটা ভালো জায়গায় আছেন, সেই জায়গায় তাকে সমাজের কথা চিন্তা করেও কাজ করতে হবে। তবে যে ঘটনাটা শুনেছি, তো একজন বিডিওর পক্ষে এই কাজটা কতটুকু করা সম্ভব আমি বলতে পারবো না, তবে যুক্ত থাকলে নিশ্চয় তার শাস্তি পাওয়া উচিত আর কি। সল্টলেকের সোনা ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য। ধৃত 2 অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে 28 অক্টোবর 6 জন মিলে মারধর করেন সোনা ব্যবসায়ীকে। বেল্ট খুলে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। চড়, ঘুষি, লাথি কিছুই বাদ দেননি। মারধরের জেরে মৃত্যু হয় স্বপন কামিল্লার। এরপর বিডিওর নির্দেশে নীলবাতির গাড়ি করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় যাত্রাগাছিতে। সল্টলেকের দত্তাবাদে দোকান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবার খুনের অভিযোগ করেছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাপাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন 28 অক্টোবর নিউ টাউনের বহুতলে সোনা ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে 6 জন মিলে মারধর করেন। বেল্ট খুলে স্বপন কামিল্লাকে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। লাথি, চড়, ঘুষি কিছুই বাদ দেননি। খুন করতে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয়নি। উদ্দেশ্য ছিল চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করা। কিন্তু মারধরের সময় স্বপন কামিল্লার মাথার পিছনে আঘাত লাগে, তার জেরে মৃত্যু হয়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে বিডিওর নির্দেশেই নীলবাতির গাড়িতে করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। বিডিও নাকি সকলকে বলেছিলেন কিছু হবে না। 29 অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন। তার সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। দেখুন, ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমি একটা কথা আপনাদেরকে বলছি, আগাম বলছি, যে আমি আগেও বলেছি
এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। ভিডিওর মুখে বারবার শুধু ষড়যন্ত্রের তত্ত্ব, কিন্তু তদন্তের তথ্য বলছে অন্য কথা। পুলিশ আগেই জানতে পেরেছে 29 অক্টোবর কলকাতা থেকে বিমানে শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। এবার ধৃতরাও জেরায় স্বীকার করেছেন 29 অক্টোবর এক ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন। সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। এই ঠিকাদার নাকি রাজগঞ্জের বিডিওর বন্ধু। তুফানের বাড়ি আলিপুরদুয়ারের কালচিনির চিনচুলা চা বাগানে। প্রতিবেশীদের দাবি বিডিওই ফাঁসিয়েছেন তুফানকে। हम लोग तो छोटे से देखा है उसको, तूफान को, जो ऐसा काम करते हुए आज तक नहीं सुना। किसी ने फंसाया होगा शायद इसको। वो किसका साथ में आप क्या क्या काम करते हो उसको तो बड़ा बड़ा आदमी कॉन्ट्रैक्टर सब है, एक किसके साथ में काम करते हो सबको तो हमको उतना मालूम नहीं है। সোনা ব্যবসায়ী খুনে গ্রেপ্তার 2। নিহতের পরিবারের প্রশ্ন, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করছে না পুলিশ? ড্রাইভারকে গ্রেপ্তার করলে কি হবে? আমার কিছু লাভ নেই। আমি যে মেরে ফেলছে প্রশান্ত বর্মা তাকে গ্রেপ্তার করতে চাই, তাকে গ্রেপ্তার করুন। শনিবার দিনভর রাজগঞ্জের অফিসে দেখা যায়নি খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে। সন্ধ্যের পর তিনি অফিসে ঢোকেন। আমাদের যেহেতু SRER এর কাজ চলছে, ফর্মগুলো বিএলআররা কি কাজ করছে, যেমন আমি নিজেও যেমন আরও আছি, আমাদের ছুটির দিন বলে কিছু হয় না, আমাদের 24 আওয়ার্স কাজ করতে হয়, কিন্তু কাজ তো ঠিক রাখতে হবে। আমার তো অফিস করতেই হবে, অফিস তো জনগণকে তো পরিষেবা দিতে হবে। এই জন্য আমি একটা কথা বলি, জলপাইগুড়ি জেলায় যত ব্লক রয়েছে পারফরমেন্স দেখুন না। আমি যে টেবিলে এসেছি একটা ফাইল নিয়ে। নিউজ 18 বাংলা। 26 নির্বাচন আর সেই 26 ভিন রাজ্যে ভরসা বঙ্গ বিজেপি। 26 লক্ষ্যে বঙ্গ বিজেপিতে ভিন রাজ্যের সংগঠক। রাজ্য বিজেপিকে মজবুত করতে ভিন রাজ্যের নেতায় আস্থা। রাজ্যে আসছেন বিজেপির 12 জন সাধারণ সম্পাদক। আরো একবার জানিয়ে রাখি, পরের বছর নির্বাচন রয়েছে আর সেই 26 ভিন রাজ্যে ভরসা বঙ্গ বিজেপির। 26 লক্ষ্যে বঙ্গ বিজেপিতে ভিন রাজ্যের সংগঠক। রাজ্য বিজেপিকে মজবুত করতে ভিন রাজ্যের নেতায় আস্থা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, 26কে পাখির চোখ করে বিজেপিটি কিরকম ঘুঁটি সাজছে, কিরকম স্ট্র্যাটেজি নিয়েছে? দেখো, 26কে পাখির চোখ করে বিজেপির ভরসা এবার ভিন রাজ্যের সংগঠক। 1-2 জন নয়, এ রাজ্যে আসছেন ভিন রাজ্যের 12 জন সাংগঠনিক সাধারণ সম্পাদক। এমনটাই পরিকল্পনা দিল্লি বিজেপির। সেই ভিন রাজ্যের কারা? উত্তরাখণ্ড, দিল্লি, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, গুজরাট, ত্রিপুরা, এই সমস্ত রাজ্য। মূলত যে রাজ্যগুলিতে বিজেপি সরকারে রয়েছে, বিজেপি ক্ষমতায় এসেছে, সেই রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদকদের এনে এ রাজ্যের সংগঠনের মজবুতের কাজ তারা করতে চাইছে, এমনটাই বিজেপি সূত্রে খবর। এবং এর আগেও আমরা জানিয়েছিলাম যে এ রাজ্যে মোট 12টি যোগাযোগ কেন্দ্র বা কার্যালয় তৈরি করছে বিজেপি। মূলত বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলিকে, বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রগুলিকে একত্রিত করে 12টি জেলায় তৈরি হবে এই কার্যালয়, যেগুলির দায়িত্বে থাকবে এই 12 জন সাংগঠনিক সাধারণ সম্পাদক ভিন রাজ্যের। তারা মূলত সেই জেলাগুলি বা লোকসভাগুলির কি সাংগঠনিক অবস্থা, সেখানকার বিজেপি কর্মীদের কি অবস্থা, ভোট পূর্ববর্তী এ রাজ্যে বিজেপির অবস্থান ঠিক কি, এবং সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ কোথায়, বিজেপির আদিনব্যের দ্বন্দ্ব কতখানি রয়েছে কোন লোকসভা কেন্দ্রে, সেই সমস্ত দিক বিবেচনা করে রিপোর্ট দেবেন দিল্লিতে। সেই অনুযায়ী হবে আগামী 26-এর পরিকল্পনা, আগামী 26-এর লড়াই। এবং সেই আগামী 26-এর লড়াইকে পাখির চোখ করে এবার বিজেপি ভিন রাজ্যের সংগঠকদের উপর ভরসা রাখছে। এবং সেই ভরসা মূলত যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদকদের উপরে রাখা হচ্ছে। তারা আর কিছুদিনের মধ্যেই আসবেন এবং এ রাজ্যে সাংগঠনিক কাজকর্ম শুরু করবেন বলেই বিজেপি সূত্রে খবর। ধন্যবাদ সুস্মিতা। আবারও লোধা শবরদের জমি দখলের চেষ্টা। আমরা দেখিয়েছিলাম আগে যে গ্রাম শালবন বিক্রির অভিযোগ উঠেছিল, আর এবার জমি দখল নিতে ভয় দেখানোর অভিযোগ। ঝাড়গ্রামের ধোবাকাতা গ্রামের এই ঘটনা। এখানে দীর্ঘদিন ধরেই 5 থেকে 6টি শবর পরিবার বসবাস করেন, আর এবার তাদের জমির উপরই নজর পড়েছে। কি বলছেন তারা, শোনাবো একবার। আমি ওখানে বাবুই গাছ কাটছিলাম, তো ওরা এসে আমাকে হুমকি দিচ্ছে যে তুমি কাটছো কেন এখানে বাবুই, যে তোমার বাপে লাগেছে, এমনি বাপ তুলে কথা বলছিল, সবর নিয়ে কথা বলছিল। যে তো তখন আমি ভয় পেয়ে গেছিলাম, আমার স্বামীকে বলিয়ে নিয়ে এসেছিল। তো ফোন করে বলেছিল যে কেন তুমি আছে আমার স্ত্রীকে ধমকাচ্ছ বা কিছু।
এত ফোন তুলেনি সারাদিন, তো ওদের বাড়িতে গেছিলাম, তো ওর সাথে বকাঝকা হচ্ছিল। এখানে জায়গা নিয়ে সমস্যা, আমাদের জায়গা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আদিবাসী লোকজন। আমরা এখানে দীর্ঘ 5 পুরুষ ধরে এখানে বসবাস করছি। আগে এই জায়গা নিয়ে কোনো সমস্যা হয়নি, হ্যাঁ, এখন এই জায়গা নিয়ে সমস্যা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু। এবার তাদের জমির উপর নজর পড়েছে দালালদের, এই বিষয়টা তারা প্রশাসনকে জানিয়েছেন। প্রশাসনের কি বক্তব্য এই বিষয়ে? দেখো, লোধাদের তরফ থেকে এই বিষয় নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে এবং পুলিশকে এই বিষয় নিয়ে তারা লিখিত অভিযোগ করেছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সেই জমির উপর জমি মাফিয়াদের তাদের নজর রয়েছে এবং তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তাদের উপর বিভিন্ন রকম ভাবে তারা ভয় দেখাচ্ছেন, যাতে লোধারা সেই জায়গা ছেড়ে দেয়। সেক্ষেত্রে এই লোধাদের জায়গা দখল করার জন্য বিভিন্ন চক্রান্ত চলছে। আর যা নিয়ে লোধারা বলছেন যে প্রশাসনকে আমরা জানাচ্ছি, কিন্তু প্রশাসনের তরফ থেকে এখনো কোনো সদুত্তর পাইনি। তাদের বক্তব্য যে গ্রামে যে সমস্ত আধিকারিক বা গ্রামে যে মরল বসে তাদেরকে জানিয়ে সমস্যাটা সমাধান করতে, কিন্তু এই লোধারা যারা জানেই না, তাদের 5 পুরুষ ধরে এই জমিটা তারা চাষ করে আসছেন বাবুই, এবং সেই বাবুই চাষ করে তাদের জীবিকা চলে। অথচ সেই বাবুই চাষের যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাও দখল করতে চাইছে এই জমি মাফিয়ারা। ইতিমধ্যে ওই বিষয় নিয়ে প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করেছিলাম এবং স্থানীয় যে ভিডিও রয়েছেন তিনি বলছেন বিষয়টা খতিয়ে দেখছেন, কিন্তু বক্তব্য একটা জায়গায় মানুষের যে লোধারা যাবে কোথায়। কারণ যদি লোধাদের জমি দখল হয়ে যায়, যে লোধাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত ব্যবস্থা দেওয়া হচ্ছে, সেই সমস্ত লোধাদের উপর এই ধরনের যদি তাদের জমিকে কেন্দ্র করে তাদের উপর একেবারে, তাহলে তারা যাবেন কোথায় সেই প্রশ্নই তো উঠছে। ধন্যবাদ তোমায়। অবৈধভাবে জমির রেকর্ড বদল, জমির রেকর্ড বাতিলের অভিযোগ বিএলআরওর বিরুদ্ধে। নামখানার বিএলআরওর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন নমিতা বেরা। জমির খতিয়ান থেকে দাগ নম্বর মুছে ফেলা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন নমিতা বেরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, এই যে অভিযোগ উঠছে যে তার জমির রেকর্ড বাতিল করা হয়েছে, এই কাজ কেন করলেন বিএলআরও? হ্যাঁ দেখো, যেই যে নমিতা বেরা তিনি কিন্তু নামখানা শিবনগরের স্থায়ী বাসিন্দার, এবং তিনি যেটা দাবি করছেন, তিনি যে জায়গা তার রয়েছে, যে জমি রয়েছে, সেই জমিটা 40 বছর ধরে তিনি সেই জমি চাষবাস করছেন, এবং সেই চাষবাস করার সুবাদে কিন্তু যেটা দেখা গেল 2021 সালে যে নথি পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে 2021 সালে তাকে বিএলআরও থেকে রেকর্ড দেওয়া হয়েছে, এবং সেইখানেই কিন্তু 2025 সালে এসে তিনি যেটা দেখছেন যে এই মুহূর্তে তার যে রেকর্ড দেওয়া হয়েছিল সেই রেকর্ডটিকে বাতিল করা হয়েছে, অর্থাৎ যে খতিয়ান রয়েছে সেই খতিয়ান থেকে তার যে জায়গা, যে দাগ নাম্বার, সেটাকে বাতিল করা হয়েছে। একেবারে এই অভিযোগের ভিত্তিতে কিন্তু শেষমেশ বিভিন্ন দপ্তরে তিনি কিন্তু ঘুরিয়েছেন, বিএলআরওকে জানিয়েছেন, কোনো কাজ হয়নি। কিন্তু উঠছে যে এই হঠাৎ করে এই যে জমির এটাকে বাতিল করা হয়েছে, এই বিষয়টা সামনে এলো কিভাবে? দেখো, এই বিষয়টা কিন্তু যখন তিনি বিএলআরওর বিরুদ্ধে যখন থানায় অভিযোগ দায়ের করলেন, একেবারে সেইখান থেকেই কিন্তু এই যে অভিযোগপত্র যখন আমাদের হাতে এলো তখনই কিন্তু এটা সামনে এলো, এবং তারপর যেটা আমরা বিএলআরওর সঙ্গে কথা বলেছিলাম, বিএলআরও যেটা জানাচ্ছেন তিনি তার কাছে কোনো পাট্টা তিনি দেখাতে পারেননি, এবং সেই জায়গা রাজ্য সরকারের 1 নম্বর খতিয়ানভুক্ত, অর্থাৎ রাজ্য সরকারের যে খাস জমি হয় সেই জমিতে রূপান্তর করা হয়েছে। একেবারে তিনি কিন্তু এছাড়াও তিনি যেটা দাবি করছেন যে এই জায়গা তিনি যদি পাট্টার অ্যাপ্লিকেশন করেন তখন কিন্তু তাকে পাট্টা দেওয়ার কথা ভাবনা চিন্তা করা হবে। এইখানেই কিন্তু প্রশ্ন, এই মহিলা কিন্তু বিভিন্ন দপ্তরে কিন্তু তিনি যেটা অভিযোগ করছেন, তিনি ছুটে বেড়াচ্ছেন, কিন্তু কোন রকম কাজ হয়নি। শেষমেশ তিনি যেটা বলছেন যে শেষমেশ তাকে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। বেশ, ধন্যবাদ। আমার স্বামীর জায়গা রেকর্ড আমার হাতে আছে, কিন্তু এই জায়গা এখন আমি যখন চেক করে দেখি কম্পিউটারে নাম দেখাচ্ছে না, বলছে উড়ে গেছে। কি করে উড়ে গেছে আমি তা জানি না। বেলার সাহেব বলেছে, বেলার সাহেবের কাছে আমি বারবার গেছি, ওখানে গিয়ে জিজ্ঞাসা করছি, উনি বলছে যে নাম উড়ে গেছে। রেকর্ডও তো আপনার? হ্যাঁ, রেকর্ড আমার হাতে আছে। তারপরেও দাগ খতিয়ান উড়ে গেল? ওরা বলছে উড়ে গেল, কিন্তু কি করে কি হয়েছে সেটা তো বলতে পারবো না, ওরাই জানে। আমি চাইছি আমার জায়গা, আমার রেকর্ড, আমি চাইছি আমি সবকিছু যেন হাতে পাই। নামটা কেন উঠছে না সেটা উঠিয়ে দেওয়া হোক। পুলিশ বলেছে ফোন করে আমরা বলে দেবো, এসডি অফিসেও বলে দেবো, এবং বেলারকেও বলে দিচ্ছি নামটা তুলে দেওয়ার জন্য। ডকুমেন্ট সব থানাতে আমরা জমা দিয়ে এসেছি।